বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। অপ্রত্যাশিত বলছেন ব্যবসায়ীরা। মার্কিন পণ্যে শুল্ক পুনর্বিবেচনা করছে সরকার। যুক্তরাষ্ট্র হঠাৎ করে যে 37% শুল্ক আরোপ করে দিল, এটা আনএক্সপেক্টেড এবং এটা হঠাৎ করে আমাদের উপর একটা বিশাল ধাক্কা বলে আমরা মনে করছি। বিশ্বব্যাপী শুল্ক আরোপের প্রভাবে যুক্তরাষ্ট্র ও এশিয়ার শেয়ার বাজার সূচক নিম্নমুখী। জ্বালানি তেলের বাজারেও দরপতন। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককে প্রধান উপদেষ্টা। মন্ত্রী পর্যায়ের বৈঠকে সমুদ্র পরিবহন সহায়তার চুক্তি সই। নির্বাচনে দেরি হলে আন্দোলনের ইঙ্গিত বিএনপির। সরকারকে অস্থিতিশীল করা নাকি চাপে রাখার কৌশল, পরস্পর বিরোধী মত। এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে সতর্ক চিহ্ন ও গতিসীমার নির্দেশনা স্থাপন শুরু। ফিটনেসবিহীন যান ধরতে বিআরটি এর অভিযান। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি তন্ময় কুমার রায়। বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের তৈরি পোশাক খাতের বড় ক্রেতা দেশ যুক্তরাষ্ট্র হওয়ায় নেতিবাচক প্রভাব পড়তে পারে রপ্তানিমুখী এই শিল্পের উপর। এছাড়া অন্যতম বাণিজ্যিক অংশীদার চীনের পণ্যে ৩৪% ও ইউরোপীয় ইউনিয়নের পণ্যে 20% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ভারতের ওপর আরোপ করা হয়েছে 26% শুল্ক। অর্থনীতিতে জরুরি অবস্থা জারি করে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যে ঢালাওভাবে সর্বনিম্ন 10% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, দেশের অর্থনীতিতে স্বর্ণযুগের সূচনা হলো। 5 এপ্রিল থেকে কার্যকর হবে নতুন এই শুল্ক। আরও জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের দায়িত্ব নিয়েই ইঙ্গিত দিয়েছিলেন দেশের বাণিজ্য ঘাটতি কমাতে গণহারে আরোপ করা হবে শুল্ক। এবার ঘোষণার মধ্য দিয়ে অবশেষে বাণিজ্য যুদ্ধ শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম, লাওস, পাকিস্তান, ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন দেশে অন্তত 185টি দেশে আরোপ করা হয়েছে সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ প্রায় 50% পর্যন্ত শুল্ক। For nations that treat us badly, we will calculate the combined rate of all their tariffs, non-monetary barriers, and other forms of cheating. And because we are being very kind, we're kind people. বুধবার হোয়াইট হাউসে এক বৈঠকের পর দেশে দেশে শুল্ক আরোপ ও রিসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক আরোপের নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। দেশটির বাণিজ্য ঘাটতি স্মরণকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় দেশের অর্থনীতির স্বার্থেই এই শুল্ক আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, অর্থনৈতিক মুক্তির দিনে এই শুল্ক আরোপই যুক্তরাষ্ট্রের জন্য স্বর্ণযুগের দ্বার খুলে দেবে। 10% ওপরে শুল্ক আরোপ কার্যকর হবে 9 এপ্রিল থেকে। বাংলাদেশি পণ্যে শুল্ক 15% থেকে বাড়িয়ে 37% করা হয়েছে। দেশের তৈরি পোশাক খাতের বড় ক্রেতা দেশ যুক্তরাষ্ট্র। বছরে প্রায় $840 কোটি পণ্য যুক্তরাষ্ট্রে রফতানি করে বাংলাদেশ, যার বড় অংশ তৈরি পোশাক খাত। এছাড়াও ভিয়েতনামে শুল্ক আরোপ হয়েছে 46%, কম্বোডিয়ায় 49% আর লাওসে 48% পারস্পরিক শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নির্বাহী আদেশে চীনের ওপর সবচেয়ে বেশি শুল্ক চাপ পড়েছে। আগের 20% শুল্কের সঙ্গে মিলিয়ে চীনা পণ্যে এখন শুল্কের পরিমাণ 54%। যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছেন পারস্পরিক শুল্ক আরোপে যথেষ্ট ছাড় দিয়েছেন তিনি। বাদ যায়নি বন্ধুপ্রতিম দেশ ভারত কিংবা ইসরায়েলও। ভারতে 26 আর ইসরায়েলের ওপর আরোপ করা হয়েছে 17% শুল্ক। তবে তালিকায় নাম নেই রাশিয়ার। China, first row. China, 67%. That's tariffs charged to the USA, including currency manipulation and trade barriers. So 67%, I think you can for the most part see it. Those with good eyes, with bad eyes. We didn't want to it's very windy out here. We didn't want to bring out the big charts because it had no chance of standing. কানাডা আর মেক্সিকোর ওপর আরোপ করা হয় 25% শুল্ক। এর ঠিক আগেই অন্য দেশে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর গাড়ি যুক্তরাষ্ট্রে বাজারজাতকরণের ওপর 25% শুল্ক আরোপ করেন ট্রাম্প। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।
ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ফলে বাংলাদেশি পণ্য আমদানিতে 37% শুল্ক দিতে হবে মার্কিন ব্যবসায়ীদের। বিশেষ করে তৈরি পোশাক খাতের পূর্বে এই হার ছিল 15%। তৈরি পোশাক বাংলাদেশের প্রধান রপ্তানি খাত হওয়ায় অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি হয়েছে এর মধ্য দিয়ে। প্রতিযোগী দেশগুলোরও শুল্ক বেড়েছে, তবে বেশি ক্ষতিতে পড়বে বাংলাদেশ। শুল্ক কমানোর জন্য দ্রুত আলোচনার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, কার্যকরী পদক্ষেপ না নিলে পোশাক খাতের প্রবৃদ্ধি থমকে যাবে। শাহাদাত অবসরের প্রতিবেদন। বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। 2023 সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে প্রায় $8.4 বিলিয়ন পণ্য, যার বড় অংশই পোশাক। $7.34 বিলিয়ন আয় হয়েছে এই খাতে। তৈরি পোশাকে 15% শুল্ক থাকলেও নতুন শুল্ক আরোপের পর গুনতে হবে 37%, যা তৈরি পোশাক খাতকে হুমকির মুখে ফেলবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্র হঠাৎ করে যে 37% শুল্ক আরোপ করে দিল, এটা আনএক্সপেক্টেড এবং এটা হঠাৎ করে আমাদের উপর একটা বিশাল ধাক্কা বলে আমরা মনে করছি। আলটিমেটলি এটার জের বা খেসারত আমাদেরকে দিতে হবে। আমরা যেটা একটা অপার সম্ভাবনা দেখছিলাম অন্যান্য দেশের উপর শুল্ক আরোপ করার ফলে বাংলাদেশের জন্য একটা বিশাল সুযোগ আসছে বলে আমরা মনে করছিলাম, সেই সুযোগটা আর থাকছে না। ঋণ জালিয়াতি ও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে গত বছর থেকেই নাজুক অবস্থায় দেশের বেশ কিছু পোশাক কারখানা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়াবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। এতে বন্ধ হয়ে যেতে পারে বেশ কিছু পোশাক কারখানা। পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রতিযোগী ভিয়েতনাম ও ভারতের শুল্ক বেড়ে হয়েছে যথাক্রমে 46 এবং 26%। এছাড়াও 34% শুল্ক আরোপ করা হয়েছে চীনের উপর, যার ফলে বাংলাদেশ থেকে তৈরি পোশাকের কার্যাদেশ ভারত ও চীনে চলে যাবার শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। বাংলাদেশের যারা অন্যান্য কম্পিটিটর আছেন, যেমন চীন বা ভারতের মতো, সেখানে কিছুটা কম শুল্ক হয়তো আরোপ করা হয়েছে। সার্বিকভাবে এটা বিশ্বের জন্য খুবই কঠিন একটা পরিস্থিতি হবে। চায়নাতে আমাদের চেয়ে কম, ইন্ডিয়াতে আমাদের চেয়ে কম, আরও অন্যান্য দেশগুলিতে আমাদের চেয়ে কম। ফলে ডিসঅ্যাডভান্টেজটা বা ক্ষতির ইয়েটা মুখোমুখি হবে বাংলাদেশ বেশি। সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে এমন দেশগুলোর মধ্যে রয়েছে মিয়ানমার 44%, লাওস 48% এবং মাদাগাস্কার 47%। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী মার্কিন পণ্য আমদানিতে শুল্ক আরোপ যৌক্তিক পর্যায়ে নামিয়ে এনে আলোচনার মাধ্যমে সমাধানের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তা না হলে বড় ক্ষতি হবে অর্থনীতির। তাদের পণ্যের উপর আরোপিত যে শুল্ক, সেটাকে যতটুকু সম্ভব কমিয়ে এনে যদি আমরা দেই এবং এটা একটা আন্ডারস্ট্যান্ডিং বা নেগোসিয়েশনের মাধ্যমে, সেখানে বাংলাদেশের তাহলে এই 37টা তখন কমে হয়তো 10-এও আসতে পারে, 15-16 বা যেটা ছিল আগে তার মধ্যেও থাকতে পারে। আমার মনে হয় সরকারকে সেই লাইনে কাজ করতে হবে। ট্রাম্পের এই নির্দেশ কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, তাই এর সমাধান অসম্ভব নয়। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার হিসেবে আলোচনায় সমাধান আসার আশা জানিয়েছেন ব্যবসায়ীরা। যদি রাজনৈতিক বিবেচনায় হতো তাহলে বাংলাদেশের উপর এই সময়ে এই ধরনের একটা ডিউটি আরোপ হওয়ার কথা না। এটা তাদের সারা বিশ্বের জন্য মানে ট্রাম্পের যে নতুন পলিসি, সেই পলিসিরই ফল বলে আমরা মনে করছি। পোশাক খাত বাংলাদেশের রপ্তানির মূল চালিকা শক্তি। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, শুল্ক কমানোর জন্য সরকার যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেয়, তবে পোশাক খাত সহ দেশের সার্বিক অর্থনীতিতে তা বিপর্যয় ডেকে আনবে। শাহাদাত অব্র, এখন, ঢাকা। এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী। জনাব সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন দুপুরের আয়োজনে। মার্কিন যেই শুল্ক আরোপ হয়েছে, বিভিন্ন দেশের উপরে এই শুল্ক আরোপ করা হচ্ছে এবং ট্রাম্প প্রশাসন এটিকে বলছে যে তারা একটি নতুন রকমের অর্থনীতিতে মাত্রা যোগ করার জন্য, তাদের অর্থনীতিটাকে চাঙা করার জন্য তারা এরকম সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রশাসনের এই যে সিদ্ধান্ত, এটি তৈরি পোশাকের উপর সুনির্দিষ্টভাবে কতটুকু শুল্ক আরোপ করা হয়েছে সেটি আপনার কাছে জানতে চাই। পাশাপাশি জানাবেন নিশ্চয়ই এর যে প্রভাব, এটি আমাদের দেশের যে অর্থনীতি রয়েছে এবং আরএমজি সেক্টর রয়েছে, সেই সেক্টরে নিশ্চয়ই পড়বে। কি ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন? জি ধন্যবাদ। দেখুন, যে ট্যারিফ যখন ইম্পোজ করা হয় তখন কিন্তু ওই দেশের
আমাদের পণ্যটার দাম বৃদ্ধি পায়। এখন প্রশ্ন হচ্ছে যে পণ্যের দাম যখন বৃদ্ধি পায় তখন স্বাভাবিকভাবে অর্থনীতির ভাষায় বলা হয় ওই দেশে চাহিদাটা কমে যাবে। অতএব চাহিদা যখন কমে যায় তখন আমার দেশের মানুষ তো উৎপাদন করে বিক্রি করার জায়গা, চাহিদা কমে গেছে, অতএব উৎপাদন করে লাভ নেই, অতএব উৎপাদনের ক্ষেত্রে একটা ধাক্কা আসবে। এখন প্রশ্নটা হচ্ছে এই ধাক্কাটা কতটুকু সেটার কিন্তু নির্ভর করে আমার পণ্যটা সমজাতীয় পণ্য বলি, কিন্তু সেই সমজাতীয় পণ্য আমার প্রতিযোগী রাষ্ট্রগুলা কিভাবে তৈরি করছে এবং তাদের প্রতি যে ট্রিটমেন্টটা, ট্যারিফ ট্রিটমেন্ট যেটা যুক্তরাষ্ট্র করেছে সেটা কিভাবে করেছে। এখন আমি যদি প্রতিযোগী রাষ্ট্র হিসাবে চিন্তা করি বাংলাদেশের আরএমজির, তাহলে আমার চিন্তা করতে হয় ভিয়েতনামের কথা, আমার চিন্তা করতে হয় চীনের কথা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের কথা। এখন সার্বিকভাবে যদি বিবেচনা করেন তাহলে হচ্ছে যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে বলেছে তারা কিন্তু রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেছে। অতএব রেসিপ্রোকাল ট্যারিফ মানে হচ্ছে আমরা যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে কি ধরনের ট্যারিফ আরোপ করি তার উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র আমাদের পণ্য রপ্তানির উপর সেই ট্যারিফটা আরোপ করে। যেমন বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে তাহলে 74% ট্যারিফ ইম্পোজ করে, ঠিক তার অর্ধেক 37% তারা করছে। অতএব সেই জায়গা থেকে আমি বলবো যে বাংলাদেশের প্রথমত হচ্ছে যে এক্সপোর্ট কমার একটা সংখ্যা রয়েছে, কিন্তু সেই সংখ্যাটা আমি যদি প্রতিযোগী রাষ্ট্রের কথা চিন্তা করি তাহলে ভিয়েতনামের ক্ষেত্রে কিন্তু আমরা একটা তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে, কারণ 37% এবং ভিয়েতনামে কিন্তু 44%। অতএব ভিয়েতনাম যে পরিমাণ এক্সপোর্ট করে যুক্তরাষ্ট্র সেই পরিসংখ্যান যদি দেখেন সেটা হচ্ছে বাংলাদেশের অলমোস্ট ডাবলের চেয়েও বেশি। অতএব সেই জায়গায় কিন্তু ভিয়েতনামে যে পরিমাণ কমে যাবে সেই কমাটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। দ্বিতীয় কারণ হচ্ছে যে বাংলাদেশ লোয়ার এন্ডেড ভ্যালু প্রোডাক্ট করে। অর্থাৎ আরেকটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ব্যবসায়ীরা বলছেন যে এই যে শুল্ক নির্ধারণের যে বিষয়টি, বাড়ানোর যে বিষয়টি হঠাৎ করে এসেছে, কিন্তু আমরা কিন্তু দেখেছি যুক্তরাষ্ট্র বেশ অনেকদিন ধরেই এমন একটা ইঙ্গিত দিয়েছিল। বিশেষ করে যদি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু তার নির্বাচনী প্রচারণায় বলেছিলেন যে অর্থনীতিকে তিনি পুনরুদ্ধার করবেন, শুল্ক বাড়িয়ে নিশ্চয়ই তিনি এটি পুনরুদ্ধার করবেন। তাহলে এই যে এখন যে একটি দোলাচল চলছে বা এই যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, এটা আসলে কেন তৈরি হলো? দেখেন, এটা নির্ভর করে যে একটা রাষ্ট্র যে ধরনের, অন্য রাষ্ট্র কি ধরনের ব্যবসায়িক ক্ষেত্রে অথবা ট্রেড পলিসির ক্ষেত্রে কি ধরনের অ্যাকশন নিতে পারে সেগুলা কিন্তু রাষ্ট্রের জানা উচিত। এবং তার আগেই যেটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু আগে থেকেই আলোচনা করে তাদের, দেখেন কম্পিটিটিভের কথা যদি চিন্তা করেন দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায়, তাহলে ভারত কিন্তু সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। ঠিক আমরা যদি প্রেক্ষিত বিবেচনা করি তাহলে দেখবেন ভারত সরকার এই ইন্ডাস্ট্রি, আরএমজি ইন্ডাস্ট্রিটাকে প্রণোদনা দিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। ঠিক একই সময়ে তারা যদি ট্যারিফ বেনিফিট পায় তাহলে কিন্তু সকল দেশের চেয়ে ইন্ডিয়া সবচেয়ে বড় সুবিধাজনক অবস্থানে রয়েছে। এখন বাংলাদেশ সরকারেরও উচিত, যেহেতু আমাদের প্রায় 7.3 বিলিয়ন ডলারের একটা বাজার, প্রায় 17 থেকে 19% মধ্যে, সেই ক্ষেত্রে যেহেতু রেসিপ্রোকাল ট্যারিফ বাংলাদেশ যে পরিমাণ আমদানি করে তার থেকে কিন্তু আমরা 4 গুণ রপ্তানি করি বেশি। অতএব আমি 74%কে যদি 40% নিয়ে আসি তাহলে যুক্তরাষ্ট্র সরকার, ট্রাম্প প্রশাসন সেটাকে 20% নিয়ে আসে কিনা তার কিন্তু এখন আপনার এই কথা সূত্র ধরে বলতে চাই, আপনি শুরুতে যে কথাটি বলছিলেন যে আমরা আসলে কতটুকু শুল্ক নির্ধারণ করেছি তার উপর তারা একটি শুল্ক নির্ধারণ করেছে। এরই মধ্যে মার্কিন যে সিদ্ধান্ত সেটি পুনর্বিবেচনার জন্য এনবিআরকেও ইতিমধ্যে শুল্ক পুনর্বিবেচনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে? যে আমাদের দেশে প্রথমত যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে আমরা যখন শুল্ক কমাবো, বিষয়টা হচ্ছে প্রথমত যুক্তরাষ্ট্রের এই 2.1 বিলিয়ন আমি যখন আমদানি করি তখন কিন্তু শুল্ক কর্তৃপক্ষ একটা রেভিনিউ জেনারেশন করে 74% হারে, কিন্তু প্রশ্ন হচ্ছে তখন কিন্তু আমার সেই রেভিনিউয়ের পরিমাণটা কমে যাবে। আরেকটা জায়গা হচ্ছে তখন যুক্তরাষ্ট্র থেকে আমরা যে পরিমাণ আমদানি করি তখন আমদানি খরচ কিন্তু কমে যাবে। এখন আরএমজির ক্ষেত্রে দেখবেন আমরা র কটন ইম্পোর্ট করি অনেকটাই যুক্তরাষ্ট্র থেকে, সেটা কিন্তু আমার ভ্যালু এডিশনের ক্ষেত্রে আরও বেনিফিট পাবে কারা? ব্যবসায়ীরা কিন্তু
কম মূল্যে পাবে, তখন এই কস্ট অ্যাডভান্টেজটা যখন আমি রপ্তানি করব তখন কিন্তু এই সুবিধাটা আবার আমাদের রপ্তানিকারকরাও পাবে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ সরকার এখন কমালে ট্রাম্প প্রশাসন সেই রেসিপ্রোকাল অবস্থায় করবে কি করবে না সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের সরকারের উপর নির্ভর করছে। কিন্তু আমি মনে করি দ্বিপাক্ষিক আলোচনার সুযোগ রয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি তার কম্পিটিটিভ তুলনামূলক সুবিধাজনক অবস্থানটা ধরে রাখতে পারে অথবা তৈরি করতে পারে তাহলে বাংলাদেশ নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ স্যার এখন দুপুরের আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আলোচনা করবার জন্য। দর্শক, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন মার্কিন যে নতুন শুল্ক আরোপ সেই শুল্ক আরোপ নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী। এদিকে যুক্তরাষ্ট্র থেকে যেসব পণ্য বাংলাদেশে আমদানি হয় তার শুল্ক পুনর্বিবেচনার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এটি পুনর্বিবেচনা হলেই বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ কমে আসবে বলে প্রত্যাশা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সকালে এখন টিভিকে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের বিষয়টি বাংলাদেশ সরকার খুবই গুরুত্বের সাথে দেখছে বলেও জানান তিনি। একই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লিখেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক পুনর্বিবেচনা করতে এনবিআর কাজ করছে। এটি যুক্তিসঙ্গতভাবে কমাতে পারলে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ সমস্যার সমাধান হয়ে যাবে। এ সময় তিনি আরও লিখেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভালো বন্ধু এবং বাংলাদেশ থেকে যেসব পণ্য রপ্তানি হয় তার বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে যায়। বাংলাদেশি পণ্যের উপর আমেরিকার নতুন করে যে শুল্ক আরোপের সিদ্ধান্ত, এটাকে খুব গুরুত্বের সাথে নিয়েছে এবং জাতীয় রাজস্ব বোর্ডকে আমেরিকান যেসব পণ্য বাংলাদেশে আসে সেসব পণ্যের উপর যে কর আরোপ করা হয় সে কর পর্যালোচনা করার জন্য নির্দেশ দিয়েছে। সরকার আশা করে কর পর্যালোচনা করার পরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর যে কর আরোপ করেছে সেটা পুনর্বিবেচনা করবে। আমেরিকা বাংলাদেশের অন্যতম বন্ধুরাষ্ট্র এবং লার্জেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন, যে কারণে বাংলাদেশ মনে করে আমেরিকার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য এবং বাংলাদেশের রপ্তানি বাণিজ্যকে যাতে কোনোভাবে ব্যাহত না হয় বা রপ্তানি বাণিজ্য যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য উপযুক্ত যে পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো বাংলাদেশ খুব দ্রুততম সময়ে সেই সিদ্ধান্তগুলো বা পদক্ষেপগুলো নেবে। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। সমুদ্র পরিবহনের সহায়তার লক্ষ্যে একটি চুক্তিতে সই করেছেন দক্ষিণ এশিয়ার 7 দেশের জোট বিমস্টেকের পররাষ্ট্রমন্ত্রীরা। বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সাংগ্রিলা হোটেলে বিমস্টেক মন্ত্রী পর্যায়ের 20তম বৈঠকের আগে বিমস্টেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তিটি সই করেন মন্ত্রীরা। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি সম্মিলিত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন। মিয়ানমারের থেকে জোর করে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার জন্য দেশটিকে অনুকূল পরিবেশ তৈরির উপর জোর দেন তিনি। এছাড়া পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের জন্য খসড়া আলোচ্য সূচি চূড়ান্ত হয়, যা শুক্রবারের শীর্ষ সম্মেলনে বিবেচনায় নেওয়া হবে। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে নিউ জেনারেশন ফোরামের সামিটে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। এই মুহূর্তে ব্যাংকক থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন সহকর্মী হাসিব বিল্লাহ। চলে যাচ্ছে হাসিবের কাছে। হাসিব, সামিটে কখন নাগাদ বক্তব্য দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং একই সঙ্গে জানাবেন আজ প্রধান উপদেষ্টার আর কি কি কর্মসূচি রয়েছে? তন্ময়, এই ব্যাংকক সময় দুপুর 1টার দিকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই বিমানবন্দরে অবতরণ করেন এবং তারপরে এই হোটেল সাংগ্রিলা, যেখানে বিমস্টেক সামিট অনুষ্ঠিত হচ্ছে, সেখানে তিনি আসেন। সেই হোটেলে এখন অবস্থান করছেন। এখন এখানে প্রায় স্থানীয় সময় 4টা এবং তার কিছুক্ষণ পরেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বক্তব্য দেবেন। এই যে এই সামিটটি অনুষ্ঠিত হচ্ছে মূলত বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরাম আয়োজিত একটি সামিট, যেখানে মূলত ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে ধারণা
ব্যবসার যে ধারণা সেটি তিনি উপস্থাপন করবেন এবং তার বক্তব্য শোনার জন্য ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই অনুষ্ঠান স্থলের অনেকে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে এটি একটি উন্মুক্ত একটি আলোচনার ব্যবস্থাও রাখা হয়েছে। প্রধান উপদেষ্টার বক্তব্য দেওয়ার পরে এই বিমস্টেক সম্মেলন উপলক্ষে বিভিন্ন দেশ থেকে আসা তরুণ প্রজন্ম বা ব্যবসায়িক উদ্যোক্তারা, এছাড়াও যে থাইল্যান্ডে বসবাসকারী বিভিন্ন শিক্ষার্থী সমাজ বা যুব সমাজ, তারা এই প্রোগ্রামে অংশ নিয়েছেন এবং তারা প্রধান উপদেষ্টা বাংলাদেশের ডক্টর ইউনূসকে তারা প্রশ্ন করবেন, তিনি তার উত্তর দেবেন এবং মূলত আজকে প্রধান উপদেষ্টার এই ফোরামটি এখানে উনি তার ব্যবসার ধারণা উপস্থাপন করবেন এবং বিকেলে আজকে রাত 9টার দিকে আরেকটি কর্মসূচি আছে। সেখানে থাই গভর্নমেন্টের আমন্ত্রণে একটি নৈশভোজের আয়োজন আছে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের প্রথম সাক্ষাৎ হতে পারে সেখানে এবং তারপরে মূলত আগামীকাল সামিটের তৃতীয় দিন এবং শেষ দিন, সেখানে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত সামিট বা সম্মেলন হবে। সেখানে বিমস্টেকের 7 দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা তাদের দেশের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত এবং সহযোগিতা সংক্রান্ত যেসব আলাপ আলোচনা সেগুলো তুলে ধরবেন। এই দক্ষিণ এশিয়ার এই যে দেশগুলোকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যায়, এটার বাণিজ্য অর্থনীতি এগিয়ে নিয়ে যায়, এ ব্যাপারে তারা আলাপ আলোচনা করবেন। তারপরেই মূলত 12টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে, যেখানে বাংলাদেশ এবং ভারতের যে অচলাবস্থা তৈরি হয়ে আছে সেটির কিছুটা লাঘব হবার সম্ভাবনা রয়েছে। বৈঠকের মধ্য দিয়ে ছিল শাফিন তন্ময় সবশেষ খবর এই বিমস্টেক সম্মেলনের। বিমস্টেক শীর্ষ সম্মেলনের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে ব্যাংকক থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। ঈদের লম্বা ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। বাস, ট্রেন ও লঞ্চে উপচে পড়া ভিড় না থাকলেও ঢাকায় আসা ও ঢাকা ছেড়ে যাওয়ার প্রবণতা ছিল চোখে পড়ার মতো। বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেলেও দুর্ভোগ নেই যাত্রাপথে। আরিফ হোসেনের প্রতিবেদন। ঈদের ছুটি শেষের দিকে, তবুও উৎসবের আমেজ এখনো কাটেনি অনেকের। পরিবারের সাথে ঈদ কাটাতে এখনো ঢাকা ছাড়ছে মানুষ। কমলাপুরে গিয়ে দেখা গেল 4 জনের এই পরিবারটি যাচ্ছে গ্রামের বাড়ি। রাস্তায় হয়রানি এড়াতে ঈদের পরই বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। টিকিটের যোগচি ঝামেলা তো কিছুটা আছেই, বাট আমি এখন ঈদের আগে যাই না এই কারণে যে টিকিট পাই না অ্যাকচুয়ালি। সো এখন ফ্যামিলি নিয়ে যাচ্ছি, আমি ময়মনসিংহ গফরগাঁও যাচ্ছি আর কি। আমাদের বাসা হলো মুন্সিগঞ্জ, ওখানে আমরা ঈদ করেছি। জি, হ্যাঁ, এখন আমার শ্বশুর বাড়ি যাচ্ছি বেড়াতে। রেলপথে ঢাকা ফেরা মানুষের থেকে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের চাপ ছিল বেশি। কোথায় যাচ্ছে তারা? জামালপুর বেড়াতে যেতেছি, আত্মীয়র বাড়ি, মেয়ের জামার বাড়ি। এখন একটু ফাঁকা আছে তো, যার কারণে একটু সিলেটে যাচ্ছি, 2 দিন থাকবো, তারপরে আবার ব্যাক করবো ঢাকাতে। নতুন প্রজন্মের কাছে এবারের ঈদ ছিল বাড়তি আনন্দের। শান্তিতে যেতে পারতেছে, এটাই আর কি। টিকিট নিয়ে কোনো প্যারা নেই। আগে তো এই সাইডে কোনো লোকই থাকতো না টিকিট চেক করার সময়। কোথাও যাওয়া হয়নি আসলে, কারণ দাদা বাড়ি যাবো ঈদের পর, এটাই প্ল্যান ছিল মূলত। 9 দিনের সরকারি ছুটি শেষে অফিস খুলবে রোববার থেকে। বেসরকারি অফিস, গার্মেন্টস ও শিল্প কারখানা ইতিমধ্যেই খুলতে শুরু করেছে। আমরা তো প্রাইভেট অর্গানাইজেশনে আছি, আমি হোটেল ইন্ডাস্ট্রিতে জব করি, তো আমার কালকেই আসলে জয়েন করব। আমি পরিবার সহই ফিরতেছি। 15-16 বছরের অভিজ্ঞতায় আমি দেখলাম যে এবারের মতন আনন্দ আর এরকম আনন্দ পাবে মানুষের বাড়িতে গেছে এরকম খুব কম নজির। যানজটমুক্ত সড়ক পেয়ে এবার বেশ খুশি বাস চালকরা, তবে যাত্রীর অভাবে কিছুটা বিপাকে। যানজট নাই, লোকজনও নাই, গাড়িগুলো কম। 5টা 6টা 2টি 1টা খালি গাড়ি এভাবে যাচ্ছে সব। ব্যবসা অবস্থা এবার খুবই খারাপ। সড়ক পথে ঢাকায় ফেরা যাত্রীরা গুনছেন অতিরিক্ত ভাড়া, তবে সে অভিযোগ নেই ঢাকা ছেড়ে যাওয়াদের। ভাড়া ছিল আগে 550 টাকা ছিল, এখন 700 টাকা 750 টাকা নিচ্ছে। অতিরিক্ত ভাড়ার বিষয়ে জিজ্ঞাসা করছিলাম, বলতেছে এরকমই এখন ভাড়া, এটা উইথ বকশিশ নিচ্ছে তারা বেশি। 450 আগের মতোই না, একটু বেশি নিচ্ছে। যাত্রীর চাপ বেড়েছে নৌপথেও। দক্ষিণাঞ্চল থেকে অধিকাংশ লঞ্চ নির্ধারিত যাত্রী নিয়ে ঢাকা এসেছে। আগামী সপ্তাহে ঢাকামুখী মানুষের চাপ বাড়বে বলে জানায় সংশ্লিষ্টরা। আরিফ হোসেন, এখন ঢাকা। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি।
বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। ঢাকা থেকে জামালপুরগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে লাগা আগুন নিয়ন্ত্রণে আসার পর দুর্ঘটনা কবলিত ট্রেনটিও উদ্ধার করা হয়েছে। এতে স্বাভাবিক হয়েছে ঢাকা ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল। দুপুর 1:15 দিকে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এতে স্বস্তি ফেরে যাত্রীদের মনে। এর আগে সকালে ঢাকার কমলাপুর থেকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় মহুয়া এক্সপ্রেস ট্রেনটি। বেলা 11টার দিকে শ্রীপুর রেল স্টেশন অতিক্রম করার পর সাতখামাইল স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনটির পাওয়ার কারে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। পাওয়ার কারে কোনো যাত্রী না থাকায় কেউ দগ্ধ বা হতাহত হয়নি। দুর্ঘটনার 2 ঘন্টা পর ট্রেনটি উদ্ধার করা হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আমাদের জন্য বড় চ্যালেঞ্জই ছিল এটা, যেন অন্য কোনো মানুষ কোনো হতাহত না হয়। তো আমরা চেষ্টা করেছি যেন যেমনিই হোক এই জেনারেটর রুম থেকে অন্য বগিতে আগুন না ছড়ায়। তো আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা এটা করতে পেরেছি। আমরা মাত্র 23 মিনিটে আগুনটাকে নিয়ন্ত্রণ করেছি। এখন দুপুরে একটি বিরতি নিচ্ছে, ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। বিভিন্ন মাধ্যমে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিতে দেখা গেছে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের। তবে এ নিয়ে এখন পর্যন্ত স্পষ্ট অবস্থান নেই দলটির। যদিও আপাতত সরকারকে আস্থায় রেখেই এগোতে চান তারা। তবে জাতীয় স্বার্থে নির্বাচন বিলম্ব হলে আন্দোলনে যাবার ইঙ্গিতও দেন তারা। তবে এটি সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা নাকি রাজনৈতিক চাপ তৈরির কৌশল, তা নিয়ে মতভেদ রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। জাওয়াদ মাহমুদের প্রতিবেদন। আওয়ামী লীগের ফ্যাসিবাদ কেড়ে নিয়েছিল মানুষের মৌলিক নাগরিক অধিকার থেকে শুরু করে ভোটাধিকার। সহস্রাধিক জীবনের বিনিময়ে 24-এ হাসিনা যুগের অবসানের পর দেশের মানুষের মাঝে তৈরি হয় বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর স্বভাবতই বারবার আলোচনায় আসছে নির্বাচন ও আমূল সংস্কার প্রসঙ্গ। সংস্কারের পাশাপাশি সব দলগুলো দ্রুত সময়ে নির্বাচনের দাবি করলেও সবচেয়ে সোচ্চার বিএনপি। নির্বাচন বিলম্ব হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারিও দিতে দেখা গেছে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন, আর না হলে আমরা রমজানের পরে আরো বৃহত্তর কর্মসূচিতে মাঠে নামব। কিন্তু বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা বলছেন নির্বাচনের দাবিতে এই মুহূর্তে রাজপথে নামার কথা ভাবছেন না তারা। সরকারের উপর আস্থা রেখেই আগাচ্ছে তাদের দল। রাজপথে যাওয়ার প্রয়োজনীয়তা কেন আসবে? এটা তো এই সরকার হচ্ছে স্বৈরাচারকে বিদায় করার পরে এই সরকার সকলের আস্থা নিয়ে করেছে একটা নিরপেক্ষ অবস্থান থেকে একটি গণতান্ত্রিক অর্ডারে গিয়ে একটি গণতান্ত্রিক সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে। তারা পলিটিক্স আসতে পারত। তবে ভিন্ন সুর শোনা গেল বিএনপির আরেক শীর্ষ নেতা ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর কণ্ঠে। নির্বাচনের দাবিতে তার দল কোনো কর্মসূচি দিবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রয়োজন হলে আন্দোলনের ইঙ্গিত দেন তিনি। নির্বাচন না দিলে তো নির্বাচন আদায় করার পথে হাঁটতে হবে আমাদেরকে। আইন শৃঙ্খলা একেবারেই অবনতি হয়ে গেছে, বাজার একবারেই কন্ট্রোলে নাই। এই আস্থের সাথে বেশি যদি চলতে থাকে তাহলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে এবং সাধারণ তৃতীয় পক্ষ সুযোগ নেয়। এখন এইটা তো আমরা হতে দেব না। বিএনপির দুই শীর্ষ নেতার বক্তব্যের ভিন্নতা প্রসঙ্গে রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলছেন দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য দলগুলো আন্তরিক নয়। অন্যদিকে সভা সমাবেশে নেতাদের আন্দোলন কেন্দ্রিক বক্তব্যকে সরকারের উপর চাপ সৃষ্টির কৌশল হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ। রাজনৈতিক দলের যে বিবৃতি বক্তৃতা, এটা হচ্ছে একটা চাপ বজায় রাখা। আমি মনে করি না এটা নিয়ে বড় ধরনের কোনো আন্দোলন করার আর সুযোগ আছে বা সেটা উচিত হয়তো হবে না। বিএনপি বা অন্যান্য দলগুলো তারা প্রথম থেকে সরকারকে আনস্টেবল করবার রাজনীতি করছে। জাতীয় ঐক্যের কথা বলছে, এটা কিন্তু ভুল পথ। ঐক্যটা হতে হবে চিন্তার। যেখানে আছি আমরা, এটা আবারও সেই পুরনো লুটেরা মাফিয়া শ্রেণীর একটা সরকার গঠিত হবে। জনগণের গণতান্ত্রিক ও সামাজিক আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে দলগুলো কাজ করলেই আগামী দিনের রাজনীতির গতিপথ সুস্থ ধারায় থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। ঈদের ছুটিতে গত 3 দিনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় 16 জনের প্রাণহানির পর
নড়ে চড়ে বসেছে প্রশাসন। শুরু হয়েছে অভিযান। সকালে অভিযানে নেমে দেখা যায় বেপরোয়া গতিতে ছুটছে লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি। একই সঙ্গে অদক্ষ চালক, ব্যাটারি ও সিএনজি চালিত রিকশার দৌরাত্ম্যও দেখা গেছে মহাসড়কে। হোসাইন জিয়াদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দেখতে বেশ দামি, দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়ক, অথচ লাইসেন্স বা ফিটনেস কোনোটাই নেই। চালক কলেজ পড়ুয়া শিক্ষার্থী। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বিআরটি এর অভিযানে ধরা পড়ে নম্বর প্লেটহীন এই নামি দামি গাড়ি। একই অবস্থা হিউম্যান হলারের, শত আঘাতের চিহ্ন গায়ে। লাইসেন্স ফিটনেস ছাড়াই দিনরাত যাত্রী পরিবহন করছে মহাসড়কে। দেশের লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন চলাচল করে 25 থেকে 30 হাজার যানবাহন। সেই মহাসড়কেই বীর দর্পে ছুটছে নিষিদ্ধ ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশা। দাওয়াত দিছে একজনে এখানে ভিতরে, এই জন্য যাইতেছে। আমরা এখানে চালাই না, আমরা সপরিবারে যাইতেছি। আমার গাড়ি হিসেবে আমাদের ফ্যামিলি নিয়ে যাইতেছি। স্যার ভুল হয়েছে, আমরা বাংলা বাজারে, তাই আমরা এখানে থেকে এখানে বলছি কিছু হবে না। ঈদে যানজট ও দুর্ঘটনা রোধে চট্টগ্রাম কক্সবাজার ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার থেকে এই অভিযান শুরু করে বিআরটিএ। বিশেষ করে ঈদের কয়েকদিনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে 16 জনের প্রাণহানির পর শুরু হলো এই অভিযান। ইঞ্জিন চালিত যে ছোট রিক্সাগুলো আছে, আমরা তাদেরকে আসলে আর সামনের দিকে আগাতে দিচ্ছি না, আমরা তাদেরকে পিছনের দিকে সরে যেতে বলছি। আর 3 হুইলার যেগুলো আছে, বিশেষ করে যেমন সিএনজি, আমরা 2টো সিএনজিকে ইতিমধ্যে জরিমানা করেছি এবং সিএনজি আমরা যেগুলো পাবো আমরা সেগুলোকে সবগুলোকে জরিমানা হতে আমরা নিয়ে আসবো। একই সঙ্গে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে সড়ক নির্দেশনা ও গতিসীমা নির্ধারণ করে দিচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। এখন দুপুরে নিচ্ছে আরও একটি বিরতি। ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। সপ্তাহ জুড়ে রাজশাহীতে বাড়ছে তাপমাত্রা, এতে বেড়েছে গরমের অনুভূতি। এমন অবস্থা আরও কিছুদিন থাকতে পারে বলছে আবহাওয়া অফিস। এ নিয়ে আলোচনাতে নগরীর সাহেববাজার 0 পয়েন্ট থেকে যুক্ত হয়েছেন রাকিব হাসান। রাকিব, আজ রাজশাহীর তাপমাত্রা কত রেকর্ড করা হলো এবং আবহাওয়া অফিস কি বলছে? এত গরম অনুভূত হবার কারণ কি এবং বৃষ্টির কোনো পূর্বাভাস আবহাওয়া অফিস দিয়েছে কিনা? মুক্তি, আসলে বৃষ্টির সুখবর এখন পর্যন্ত নেই। রাজশাহী আবহাওয়া অফিস যেটি বলছে যে গেল এক সপ্তাহ জুড়ে প্রত্যেক দিনে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা বাড়ছে। অর্থাৎ তবে গেল চৈত্র মাসের থেকে মানে এবছর চৈত্রের যে আবহাওয়া, তাতে তারা বলছে খানিকটা স্বস্তি রয়েছে রাজশাহীতে। আর কিছুক্ষণ আগে আসলে মৃদু যে বাতাস, সেই প্রবাহ একটু হলেও গরমের অনুভূতি কমিয়েছে। তবে তাপমাত্রা বাড়ছে। বেলা 12টার সময় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং 2টার পরে সেটি গিয়ে ঠেকেছে 35.3 ডিগ্রি সেলসিয়াসে। এবং গেল সপ্তাহ জুড়েই কিন্তু 34, 35, 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠেছে। এর ফলে যেটি হচ্ছে যে আসলে ঘর ছেড়ে আসলে ঈদের সময় মানুষজন একটু কম বের হলেও যারা বের হয়েছেন তারা কিন্তু ছাতা নিয়ে বের হচ্ছেন এবং বিশেষ করে যারা রিক্সা বা অটোরিকশা চালায় এবং শ্রমজীবী মানুষ, তারা চেষ্টা করছেন তাদের কাজের ফাঁকে এবং কাজকর্মের ফাঁকে একটু বিভিন্ন ভবনের ছায়াতে অবস্থান করতে। এবং এখানে আমরা দেখছি বিশেষ পানীয়, নানা ধরনের পানীয় আছে যেগুলো তারা পান করছে এবং এর ফলে ঘুরে বেড়াতে এবং কাজ করতে তারা কিন্তু নানা ধরনের সমস্যায় পড়ছেন এবং এই গরমের কারণে তাদের তৃষ্ণা বাড়ছে এবং তারা বলছেন যে পানির চাহিদাটি আসলে তাদের প্রতিনিয়ত আসলে বাড়ছে। তো মুক্তি, আবহাওয়া অফিস যেটি বলছে যে আসলে আকাশে মেঘলা অবস্থার কারণে এরকম গুমোটো একটি পরিবেশ এবং এইরকম অবস্থায় আসলে মানুষের শরীর ঘামছে এবং তারা গরমের অনুভব বেশি হচ্ছে এবং এটি গেল সপ্তাহ তুলনায় আগামী সপ্তাহ আরও বাড়বে বলে আমাদেরকে জানিয়েছেন। তো মুক্তি, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী থেকে আবহাওয়ার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। ঈদের 3 দিন পেরিয়ে গেলেও এখনও ঈদ আনন্দে মাতোয়ারা রাজধানীবাসী। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আনন্দে মাতোয়ারা শিশুসহ সব বয়সীরা। এই মুহূর্তে মিরপুর চিড়িয়াখানা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। বিস্তারিত জানবো রাব্বির কাছ থেকে। রাব্বি, বিনোদন কেন্দ্রে জনসমাগম কেমন দেখছেন এবং একই সঙ্গে শিশুদের যে উচ্ছ্বাস রয়েছে সেই উচ্ছ্বাসের গল্পটা জানাবেন।
তন্ময়, উচ্ছ্বাসের যে গল্প সেটা যদি বলা শুরু করি, যে আজকে যেহেতু ঈদের চতুর্থ দিনে এসেও সকাল থেকে আমি যেটা দেখেছি যে এই জাতীয় চিড়িয়াখানার প্রধান ফটক থেকে শুরু করে পুরো চিড়িয়াখানায় একেবারে জনস্রোত, দর্শনার্থীর স্রোতে এখানে টুইটুম্বুর বলা চলে। কারণ আজকে ঈদের চতুর্থ দিনে এসে ঈদকে উৎসবে রূপ দিতে এখানে নগরবাসী ছাড়াও নগরের আশেপাশের অঞ্চলের যারা মানুষজন আছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা চেনা অচেনা পশু পাখি দেখছেন, অনেক শিশুদেরকে নিয়ে এসেছেন, যারা পরিবারের বড়রা রয়েছেন তারা এসেছেন। তারা বলছেন যে অনেক শিশুরা রয়েছেন যারা বইয়ের পাতায় শুধু তাদের যেই পশু পাখি রয়েছে সেগুলো তারা দেখে থাকে, আজকে তারা সশরীরে দেখে, আজকে তারা নিজের চোখে দেখে সেটা উপভোগ করছেন, অনেক কিছু শিখছেন এখানে এসে। এই অভিভাবকরা আসলে তাদেরকে বলছেন যে শুধু এই নগর জীবনের যে ব্যস্ততা রয়েছে সেই ব্যস্ততায় আজ এই যে ঈদে যে ফুরসত পেয়েছেন তারা সেটাকে উপভোগ করার জন্যই তারা আজকে এখানে এসেছেন। এখন যেহেতু দুপুরের কিছুটা বেশি সময়, এখন দর্শনার্থী সংখ্যা অনেকটাই বেড়েছে, প্রধান ফটকে এখনও ভিড় লেগে আছে। এই যে দীর্ঘ সারি রয়েছে দর্শনার্থীদের সেটি কিন্তু বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু বাড়ছে। এবং এখানকার অভিভাবকরা বলছেন যে এবারের পরিবেশটি যেহেতু গরমের পরিবেশ রয়েছে, গরমকে উপেক্ষা করে তারা এই ঈদকে উৎসবে রূপ দিচ্ছেন, পরিবার পরিজনদের নিয়ে আসছেন, অনেকে ঢাকার বাহির থেকে আসছেন। আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, কিছু আমি গাজীপুরের পেয়েছি, মুন্সিগঞ্জের ছিলেন, কুমিল্লার ছিলেন। এই যে ঢাকার বাইরের যারা দর্শনার্থী রয়েছেন তারাও কিন্তু আসছেন। তারা এসে আজকের এই পরিবেশ দেখে ঈদকে তারা আনন্দ করেই আসলে কাটাচ্ছেন পরিবার পরিজনদের সঙ্গে। অনেকটা পিকনিকের যেই পরিবেশ রয়েছে সেটি লক্ষ্য করা যাচ্ছে। তবে দর্শনার্থীদের চাপ রয়েছে জাতীয় চিড়িয়াখানায়, এখনও অনেক দর্শনার্থী ভিতরে ঢুকছেন। কেউ যারা সকালে এসেছিলেন তারা পুরো পরিবেশটা দেখে, তাদের যে এই পশু পাখি দেখে তাদের উৎসবটা তারা পরিপূর্ণ করেই তারা অনেকে বাড়ি ফিরে যাচ্ছেন, আবার কেউ ঢুকছেন। এই দুটো পরিবেশে কিন্তু আজকের এই জাতীয় চিড়িয়াখানায় রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ খবর চিড়িয়াখানা থেকে। ঈদের ছুটিতে ভিড় বেড়েছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে। বিষয়ে বিস্তারিত জানাতে মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাব্বি হোসেন। সময় হলো আরও একটি ছোট্ট বিরতির। ফিরে আসছি একটু পর, সঙ্গে ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। বিশ্বের বিভিন্ন দেশে শুল্কারোপের ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে বড় ধরনের দর পতন হয়েছে। গুরুত্বপূর্ণ জোন্স, নাসডাক, S&P সূচকের 4% পর্যন্ত পতন হয়েছে। ইউরোপের শেয়ার বাজারও নিম্নমুখী। একই অবস্থা এশিয়ার শেয়ার বাজারের। দরপতন হয়েছে জাপানের নিক্কেই সূচকের। অন্যান্য মুদ্রার বিপরীতে 6 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে গেছে ডলারের দর। কমে গেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল আর এনভিডিআর বাজারের মূলধন। ট্রাম্পের শুল্কারোপের ঘোষণায় বিশ্ববাজারে 3% দরপতন হয়েছে জ্বালানি তেলের। ব্যারেল প্রতি জ্বালানি তেল বিক্রি হচ্ছে $73.13 দরে। শেষ করব এখন দুপুর। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বাংলাদেশি পণ্যের 37% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। অপ্রত্যাশিত বলছেন ব্যবসায়ীরা। মার্কিন পণ্যে শুল্ক পুনর্বিবেচনা করছে সরকার। যুক্তরাষ্ট্র হঠাৎ করে যে 37% শুল্ক আরোপ করে দিল, এটা আনএক্সপেক্টেড এবং এটা হঠাৎ করে আমাদের উপর একটা বিশাল ধাক্কা বলে আমরা মনে করছি। বিশ্বব্যাপী শুল্কারোপের প্রভাবে যুক্তরাষ্ট্র ও এশিয়ার শেয়ার বাজার সূচক নিম্নমুখী। জ্বালানি তেলের বাজারেও দরপতন। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককে প্রধান উপদেষ্টা। মন্ত্রী পর্যায়ের বৈঠকে সমুদ্র পরিবহন সহায়তায় চুক্তি সই। নির্বাচনে দেরি হলে আন্দোলনের ইঙ্গিত বিএনপির। সরকারকে অস্থিতিশীল করা নাকি চাপে রাখার কৌশল, পরস্পর বিরোধী মত। এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে সতর্ক চিহ্ন ও গতিসীমা নির্দেশনা স্থাপন শুরু। ফিটনেসবিহীন যান ধরতে বিআরটি এর অভিযান। এ ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।